রাতে এলাহি আয়োজন করা হলো খাবারের। আলমগীর খেতে বসেছে। আজকে ফাইজানকে নিজে সবার সাথে বসে খেতে হচ্ছে। লতার বাবা নিজেই বললেন, মাস্টার এই বেলা আমার সাথে একসাথে বসে খাইও। ফাইজানের ইচ্ছে করছে না এখানে বসতে। উপরে খেলে তরু খাবার নিয়ে যেত, একবার তরুকে দেখতো। কেন জানি এই মেয়েটাকে দেখা ফাইজানের একটা অভ্যাস হয়ে গেছে। ওই গোমরা মুখের দিকে তাকালে ফাইজানের ইচ্ছে করে তরুকে বলতে, আর অল্প অপেক্ষা করো রাজকুমারী, এই রাক্ষসপুর থেকে শীঘ্রই তোমাকে মুক্ত করব আমি। বলতে ইচ্ছে করে তরু, মাঝে মাঝে ভুল করে একটু হাসতে পারো না তুমি? বলতে ইচ্ছা করে আরও অনেক কথা, কিন্তু ফাইজান বলবে না, সেই পরিস্থিতি নেই তার। ফাইজান খেতে বসে দেখলো তরুও এসেছে। এতদিন ধরে পর্যবেক্ষণ করে ফাইজান যতদূর বুঝছে এদের ব্যাপারে, তাতে তরু এখানে খেতে আসবে এটা ফাইজানের জন্য কল্পনাতীত। কল্পনাতীত তরুর জন্য এখানে বসে খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে তরুর ছিল না। রাবেয়া মেয়েকে অনেক বকাবকি করে আদর অনুরোধ করে রাজি করিয়েছে এখানে আসতে। মেয়েটা দিন দিন কেমন জেদি হয়ে যাচ্ছে বলে মনে হয় রাবেয়ার। নয়তো ওর বড় চাচা বলছে তার সাথে খাবার খেতে, অথচ তরু রাজি না আসতে। উল্টে বিরক্ত হয়ে বলল, মা এসব ঢং ভালো লাগে না আমার। একদিন এত আদর দেখাবে, এসব লোক দেখানো আদর কি দরকার মা? আমি যেভাবেই আছি সেভাবেই ভালো। আলমগীর নিজের এক পাশে তরুকে বসিয়েছে, অন্য পাশে লতা। বিগলিত হেসে তরুর প্লেটে লেগ পিস তুলে দিয়ে বলল, আম্মাজান এখন থেকে প্রতিবেলা কিন্তু আমার সাথে বসে খাবার খাইবেন আপনি। আমি আমার দুই মেয়ের দুই পাশে নিয়ে খাবার খাবো। লতা বিরক্ত হলো বাবার কথা শুনে। এত আদিক্ষেতা করছে কেন বাবা? ফাইজান নিচের দিকে তাকিয়ে খাবার খাচ্ছে নীরবে। আমিনা রাগে ফেটে পড়ছে, কিন্তু কিছু বলতে পারছে না সবার সামনে স্বামীকে। খাওয়ার পর ফাইজান কোনো দিকে না তাকিয়ে চলে গেল। তরু খাওয়া শেষ করে উঠলো। আলমগীর উঠে গিয়ে একটা সুটকেস এনে তরুর হাতে দিয়ে বলল, আম্মাজি এটা আপনার জন্য। বেশি কিছু আনতে পারিনি, যেটুকু সামর্থ্য আমার। তরু বুঝতে পারছে না কি করবে। চাচির মুখের দিকে তাকিয়ে আছে, চাচির মুখ অন্ধকার হয়ে গেছে। সম্ভবত চাচি জানতো না এটা তরুর জন্য এনেছে। তরুর হাসি পেল। নেওয়ার ইচ্ছে ছিল না তরুর, কিন্তু চাচির মুখটা আর একটু অন্ধকার করতে মুচকে এসে সুটকেস নিল তরু। সাথে সাথে আমিনার চেহারা বিকৃত হয়ে গেল। তরু চলে যাওয়ার পর আমিনা আলমগীরের সাথে ঝগড়া শুরু করে দিল। আলমগীর বিরক্ত হয়ে বলল, বেশি কথা বলবে না আমিনা, আমার ভাতিজির প্রতি আমার একটা দায়িত্ব আছে। তোমার তো কোনো কিছুর অভাব দেই না, তাহলে তোমার এত অসুবিধা কিসের? আমি আমার বুদ্ধিতে চলি, তোমার বুদ্ধিতে না। আমিনা রাগ করে চলে গেল। তরু রুমে গিয়ে দেখে মা এখনো আসেনি। সুটকেসের দিকে তাকিয়ে তরুর চোখ ভিজে আসলো। আব্বা থাকতে তো এরকম কত সুটকেস তরু দেখতো। তরুর কেমন বুকটা শূন্য শূন্য লাগছে। আব্বাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে তরুর। আব্বার গায়ের গন্ধ কেমন তরুর মনে নেই। হঠাৎ করে তরু আব্বা আব্বা বলে কাঁদতে লাগলো। রাবেয়া মেয়ের কান্না শুনে ছুটে এলো। তরু মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সপ্তাহখানেক কেটে গেল নির্ঝঞ্ঝাটভাবে। চাচার উপর তরুর একটু একটু করে শ্রদ্ধা সম্মান বাড়ছে। তবে চাচাকে তরুর সেদিন সবচেয়ে বেশি ভালো লাগলো যেদিন আলমগীর তরুর মায়ের বিয়ের কথা উঠালো। রাতে তখন সবাই মিলে খেতে বসেছে। রাবেয়া সবাইকে বেড়ে দিচ্ছে। আলমগীর হাসতে হাসতে বলল, আর অল্প কয়েকদিন রাবেয়ার হাতে রান্না খেতে পারবো আমরা। সবাই জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে আলমগীর জানালো, তরুর মামার সাথে আলমগীরের কথা হয়েছে রাবেয়ার বিয়ের ব্যাপারে। রাবেয়া পাথরের মূর্তির মতো তাকিয়ে রইল নিষ্পলক। তরুর কেমন একটা কষ্টকর অনুভূতি হতে লাগলো। রাবেয়া কিছুক্ষণ পর বলল, আমি কোথাও যাব না আমার মেয়েকে রেখে। স্বামী সংসার যদি ভাগ্যে থাকতো তাহলে আল্লাহ বিধবা করতো না আমাকে। আলমগীর বলল, তাই বলে তো আল্লাহ নিষেধ করেনি যে স্বামী মারা গেলে দ্বিতীয় বিয়ে করা যাবে না? সেই বিধান তো আছে। আমার আর কোনো কিছু লাগবে না ভাইজান। আপনারা আমাকে না জানিয়ে এসব কথা কেন বলেছেন আমি জানি না, তবে আমি কোথাও আর বিয়ে করব না। আলমগীর গম্ভীর হয়ে বলল, তোমার বাপ ভাই সবাই চায় তোমার নতুন একটা সংসার হোক। তাছাড়া তোরও বড় হয়েছে, দুদিন পর বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে। তোমার বাকি জীবন পড়ে আছে। বাকি জীবন তুমি কিভাবে কাটাবে? তোরও তো তোমার ছেলে না যে আজীবন তোমার কাছে থাকবে। মেয়ে হয়ে জন্ম নিয়েছে যখন, আজ হোক না কাল হোক দূরে যাবে। এখন সুযোগ আছে তোমার, সব কিছু সময় থাকতেও নাও হতে পারে। তরুর চাচার কথায় তরুর মাথায় ঢুকলো। চাচা ভুল কিছু বলেনি। মা শুধু তরুর কথা ভাবছে, নিজের জীবন নিয়ে কোনো ভাবছে না। তরু রুমে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে বলল, মা আমার কি আনন্দ হচ্ছে জানো? আমার এরকম কষ্ট আমার আর তো ভালো লাগে না মা। তোমার নিজের একটা সংসার হোক, আমি মন থেকে চাইছি। আমি এখন বড় হয়েছি মা, অনেক কিছু বুঝি এখন। রাবেয়া ছলছল নয়নে তাকিয়ে রইল। এতটা বড় হয়ে গেছিস যে মাকে বিয়ে দিতে দূরে সরিয়ে দিতে চাচ্ছিস? তরু হেসে বলল, মা
না মা, সরিয়ে দিচ্ছি না। তোমার একটা নিশ্চিত ভবিষ্যৎ দেখতে চাই। এই কচুরিপানার মতো ভেসে বেড়ানো জীবন তোমার জন্য না। তুমি রানী হওয়ার জন্য জন্মেছ। এভাবে ভেসে ভেসে আর কত। রাবেয়া তোর দিকে তাকিয়ে রইল। মেয়েটা কি হুট করে অনেক বড় হয়ে গেল নাকি? এরকম ভারী ভারী কথা বলছো? রাবেয়া মেয়ের দিকে তাকিয়ে বলল, আমি রানী হতে চাই না মা। আমি আমার রাজকন্যার মুখের দিকে তাকিয়ে বাকি জীবন কাটাতে চাই। তা হয় না মা। তোমার জীবনে একটা নিশ্চিত ব্যবস্থা না করতে পারলে নিজের কাছে নিজেই অপরাধী হয়ে থাকবো আজীবন মা। তাড়াতাড়ি আমি এই অনুতাপ নিয়ে বাঁচবো যে আমার জন্য আমার মায়ের জীবন এলোমেলো। আমি এই গ্লানি নিয়ে বাঁচতে চাই না মা। আমি যত সুখে থাকি না, এই যাতনা আমাকে সুখে থাকতে দিবে না। রাবেয়া মেয়ের দিকে নিষ্পলক তাকিয়ে রইল। তার ছোট্ট তরু অনেক বড় হয়ে গেছে। রাবেয়া সারা রাত ঘুমাতে পারল না। এই ঘর, এই সংসার তার হাতে সাজানো। এই ঘরটা করার সময় রাবেয়া কি অক্লান্ত পরিশ্রম করেছেন তা একমাত্র তিনি জানেন, আর আল্লাহ জানেন। অথচ সেসব খবরদারি এখন অন্য কারো কাছে। তবুও রাবেয়া মেয়েকে নিয়ে পড়েছিল, ভালো ছিল। অথচ এখন নাকি নিজের সংসার ছেড়ে চলে যেতে হবে তাকে। এক প্রকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যেন সবাই। রাবেয়ার ভয় হয় তার মেয়ের কী হবে। সবাই রাবেয়াকে নিয়ে ভাবতে গিয়ে তরুর জীবন অনিশ্চিত করে ফেলছে না তো? সারা রাত কেটে গেল এসব ভাবতে। এরপর ভোর হতে রাবেয়া কাজে ব্যস্ত হয়ে গেল। বিকেলের দিকে রাবেয়া না জানিয়ে পাত্রপক্ষ এলো। রাবেয়া তখন রান্নাঘরের সামনে বসে লাকড়ি বাঁধছে। তরু পড়তে বসে। হুট করে রাবেয়া নিজের ভাইয়ের কথা শুনতে পায়। চমকে দেখে তার বড় ভাই রাজীব এসেছে। এই অসময়ে ভাইকে দেখে রাবেয়া কিছুটা অবাক হয়ে যায়। কাহিনী কি বুঝতে পারে আলমগীর যখন আমেনাকে বলল, রাবেয়াকে একটু সাজিয়ে দাও তো। পাত্রপক্ষ দেখতে এসেছে রাবেয়াকে। রাবেয়া পায়ের নিচে মাটি সরে গেল এই কথা শুনে। ততক্ষণে তরুলতা দুজনে এসে হাজির। তরুর মুখে স্নান হাসি। হেসে তরু বলল, আজকে আমি তোমাকে সাজিয়ে দেবো মা। রাবেয়ার হাত পা ঠান্ডা হয়ে এসেছে। এই কোন সর্বনাশ হচ্ছে তার? কেন এরা সবাই মিলে এরকম উঠে পড়ে লেগেছে? রাবেয়ার চোখ টলমলো করতে লাগলো। আমিনার মুখ গম্ভীর। রাবেয়া চলে গেলে সব কাজ তাকে করতে হবে। আমিনা একটা কাতান শাড়ি পরানো হয়েছে রাবেয়াকে। রাবেয়ার বয়স বেশি না, তাকে সাজানোর পর বেশ রূপবতী লাগছে। কেউ বলবে না রাবেয়ার এত বড় একটা মেয়ে আছে। পাত্র, পাত্রের মা, বোন, খালা, মামা এসেছে। রাবেয়াকে সামনে নিয়ে যাওয়া হয়েছে। আলমগীর উপর থেকে ফাইজানকেও ডেকেছে। ফাইজান অবাক হয়ে তরুর দিকে তাকিয়ে আছে। দরজার বাইরে তরু দাঁড়িয়ে আছে। তরুর চোখ মুখ কেমন শুকনো লাগছে। মেয়েটার বুকের ভেতর কেমন উথাল পাথাল করছে কে জানি। সবাইকে এড়িয়ে তরু চোখ মুছে নিল। ফাইজান তা দেখে চোখ নামিয়ে নিল। আমরা অন্যের কষ্ট কেউ কি কখনো বুঝি? যার কষ্ট সেই বুঝে, আর কেউ না। মানুষ যতই বলে অন্যের কষ্ট ভাগ করে নেবে, আদৌ কি তা সম্ভব? হলে ফাইজান অনেক আগে এই মেয়েটার সব কষ্ট নিজের করে নিত। রাবেয়াকে সবার পছন্দ হয়েছে। আলমগীর স্বস্তির নিঃশ্বাস ফেললো শুনে। অনেক বড় একটা চিন্তা ছিল এতদিন তার মাথায়। এবার রাবেয়াকে বিয়ে দিয়ে তাড়াতে পারলে তরুকে যে কোনো মুহূর্তে বাড়ি থেকে বের করে দিতে পারবে। এরপর রাবেয়া নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেলে আর আগের স্বামীর সম্পদ নিয়ে মাথা ঘামাতে আসবে না। আলমগীর অনেক দিন আগে এই পরিকল্পনা করেছে। আলমগীর পরিকল্পনা আরও সহজ করে দিল রাবেয়ার ভাই রাজীব। বিছানায় শুয়ে আমিনা বিরক্ত হয়ে বলল, রাবেয়ার বিয়ের কথা ওঠানোর তো কোনো দরকার ছিল না। রাবেয়া চলে গেলে বাড়ির কাজ সব কে করবে? আলমগীর হিসাব করছে ছোট ভাইয়ের সম্পদের। আমিনার কথায় বিরক্ত হয়ে বলল, মহিলা মানুষের বুদ্ধি থেকে হাঁটুর নিচে, বেশি কথা বলবা না। আমিনা রাগ হলো আলমগীরের কথা শুনে। আলমগীর কিছুক্ষণ পর বলল, বেয়াক্কেল মহিলা, তোমার মাথা মোটা? এটা আসে না যে রাবেয়া বিদায় করতে পারলে সম্পদের ভাগিদার কমে যাবে? রাবেয়া নিজের সংসার গেলে প্রথম সংসারের ব্যাপারে আর মাথা ঘামাবে না। এরপর তরুর একটা ব্যবস্থা করে ফেলা যাবে। আমিনা সবটা বুঝে আনন্দিত হলো। আসলেই তো, এই বিল্ডিং তরুর বাবার করা। রাবেয়া এখন সব মেনে নিচ্ছে। যে কোনো মুহূর্তে ফনা তুলে বসতে পারে। নিজের অধিকার বুঝে নিতে যদি সচেষ্ট হয় তখন কি হবে? সব ভেবে আমিনা আলমগীরকে জড়িয়ে ধরল। স্বামীর মাথায় এত চিকন বুদ্ধি, আমিনার মোটা মাথায় এই বুদ্ধি আসে না। পরদিন সকালবেলা আমিনা রাবেয়াকে বলল, রাবেয়া, এখন থেকে এই কয়েকদিন তুই চুলার পরে আসিস না। বিয়ের আগে মাইয়া মানুষের নিজের যত্ন নেওয়া দরকার। আমি হলুদ বাইটা দিব, সারা গায়ে মেখে কিছুক্ষণ বসে থাক। রাবেয়া অবাক হয়ে আমিনাকে দেখতে লাগলো। এরপর নিঃশব্দে উঠে চলে গেল। তরু স্কুল থেকে ফিরে দেখে মা আনমনে হয়ে বসে আছে জানলার কাছে। মায়ের মুখ কেমন আষাঢ়ের ঘন ঘটা। তরু শান্ত স্বরে বলল, মা। রাবেয়া চমকে উঠল মেয়ের ডাক শুনে। কোনো ভাবনা হারিয়েছিল এতক্ষণ রাবেয়া নিজেও জানে না। মেয়েকে দেখে আপনাতে দুই চোখ ভিজিয়ে উঠল রাবেয়ার। তরুর মায়ের সামনে কাঁদলো না। মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, মা, এরকম খুশির সময় কাঁদতে নেই। আমারও তো আনন্দ করতে ইচ্ছে হয়। আমার মায়ের একটা সংসার হবে ভাবতেই কেমন শান্তি শান্তি লাগছে। রাবেয়া কাঁদছে বলতে বলল,
এখন বুঝিস না মা, যখন চলে যাব তখনই বুঝবি মা না থাকার যন্ত্রণা কেমন। দুনিয়া যখন অন্ধকার লাগবে, আকণ্ঠ তৃষ্ণায় যখন মাকে খুঁজবি, হাতটা দেখবি মা পাশে নেই, তখন বুঝবি এই দুনিয়া কত নিষ্ঠুর। তরু হেসে ফেলল মায়ের সামনে, হেসে বলল, না গো মা, আমি কিচ্ছু হবে না, ভেবো না, আমি ভালো থাকবো। মাকে এসব বলে তরু দ্রুত ছাদে উঠে গেল। এই সময় লতার স্যার লতাকে পড়ায়। ছাদে কেউ নেই। ছাদে গিয়ে তরু মুখে ওড়না চাপা দিয়ে কাঁদতে থাকে। তরুর বুক ফেটে যাচ্ছে যন্ত্রণায়। ইচ্ছে করছে মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, মা তুমি যেও না আমাকে ছেড়ে, আমি বাঁচবো না মা। কিন্তু বলতে পারে না তরু। বলতে যে ভীষণ স্বার্থপরতা হবে সেটা। নিজের ভালোর জন্য মায়ের জীবন আর কত নষ্ট করবে। কাঁদতে কাঁদতে তরু ছাদে লুটিয়ে পড়লো। ফাইজানি ভীষণ মাথা ধরেছে, তাই আজ আর লতাকে পড়াতে যায়নি। জানলা দিয়ে দেখলো তরু কেমন কাঁদছে। ফাইজান মন খারাপ হয়ে গেল তরুর কান্না দেখে। অনেকক্ষণ ধরে আর সহ্য করতে না পারে ফাইজান উঠে এলো। তরুর পিছনে দাঁড়িয়ে নরম কণ্ঠস্বরে বলল, তরু। তরু চমকে উঠলো। ফাইজানকে দেখে ভূত দেখার মতো করে চমকালো তরু। ফাইজান তো লতাকে পড়ানোর কথা। এই সময় কোনো দিক না দিকে তরু দৌড় দিতে লাগলো। ফাইজান আচমকা তরুর হাত চেপে ধরলো। ভীষণ ভয় পেয়ে কুকড়ে গেল তরু। ফাইজান আজ আর ভয় পেল না। বুকে সাহস নিয়ে বলল, তোমার দুই চোখের জল মুছে দেওয়ার অধিকার দিবে আমাকে তরু? সারা জীবনের জন্য এই অধিকারটা চাই আমি। তরু হাত ছাড়িয়ে নিয়ে বলল, কি যাতা বলছেন এসব আপনি? ফাইজান আরেকটু এগিয়ে এসে বলল, আমি যা বলছি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে ভেবে বলছি তরু। এই কথাটা তোমাকে অনেক আগের থেকে বলবো ভাবছি। তরু বলল, আপনি জানেন না আপনাকে লতা ভীষণ পছন্দ করে? তাতে আমার কি? আমি তো লতাকে কখনো ওভাবে ভাবেননি যখন, এখন থেকে ভাবুন। আমাকে নিয়ে আর কখনো এসব ভাববেন না, আর কখনো এসব কথা বলবেন না আমাকে। ফাইজানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তরু চলে গেল দ্রুত পায়ে। ফাইজান তাকিয়ে রইল তরুর দিকে, তারপর হেসে বলল, একবার যখন বুককে সাহস নিয়ে বলতে পেরেছি তো আর কোনো কিছু পরোয়া ফাইজান করবে না তরু। সারা জীবন বলবো এই কথা তোমাকে আমি। প্রেমে পড়লে নাকি মানুষের অনেক চেঞ্জ হয়, ভীতু সাহসী হয়। আমি ভীতু মানুষ যখন সাহস করে তোমার হাত একবার ধরতে পেরেছি, কারো ক্ষমতা নাই আমাকে তোমার থেকে দূরে সরায়। তরু নিচে গিয়ে হাঁপাতে লাগলো। এই লোকটা তরুর সবসময় মনে হতো কেমন মুখচোরা রাজু, অথচ কি সাহস এই লোকটার। তরুর হাত চেপে ধরলো। নিজের হাতের দিকে তাকালো তরু, আচমকা হেসে ফেললো। লোকটা যে পাগল পুরোপুরি। হঠাৎ করে তরুর কিশোরী মনটা কেমন খুশি খুশি হয়ে উঠলো। লতা সেজে গুজে এসেছে তরুর রুমে। তরুকে আপন মনে হাসতে দেখে লতা বললে, এভাবে হাসছিস কেন? তরু চুপ করে রইল। লতা ফিসফিস করে বলল, তুইও কি কারো প্রেমে পড়ছিস নাকি? তরু একবার ইচ্ছে হলো বলে যে না, আমার প্রেমে একজন পড়েছে, কিন্তু বলল না। কেননা তরু জানে এই কথা শুনলে লতা খুব বাজেভাবে রিয়াক্ট করবে। তার চাইতে বড় কথা হলো এসব জানলে মা বিয়েতে বেঁকে বসবে। লতা তরুদের রুম থেকে বের হয়ে কিছুক্ষণ সিঁড়ির সামনে ঘুরঘুর করতে লাগলো। একবার ইচ্ছে হলে ছাদে যেতে, কিন্তু সাহস হলো না। লতার আব্বা একটু আগে চেয়ার নিয়ে উঠানে গিয়ে বসেছে। যদি দেখে লতার মন খারাপ হয়ে গেল। ফাইজানের জন্য আজ কত সুন্দর করে সেজেছে, অথচ ফাইজান একবারও দেখতে পেল না। এত কষ্ট বৃথা যাবে লতার। আজ রাবেয়ার বিয়ে। সকাল থেকে আকাশ কালো হয়ে আসছে। তরু বসে আছে রান্নাঘরে, মুরগির চামড়া বাচ্ছে বসে তরু। বলা যায় মায়ের কাছ থেকে পালাতে তরু এখানে বসে আছে। মায়ের দিকে তাকাতে পারছে না তরু। মায়ের অশ্রুবেখা চোখের দিকে তাকালে তরুর বুকটা কাঁপে। মায়ের দিকে তাকালে তরুর ইচ্ছে করে বলে, মা তুমি যেও না, আমার কাছে থেকো। আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। কিন্তু বলা যায় না, কান্না গলায় এসে আটকে যাচ্ছে। মায়ের দিকে তাকানো যাচ্ছে না। রাবেয়া জড়বস্তু নিয়ে বসে আছে। কোনো আবেগ নেই, অনুভূতি নেই। কেউ রাবেয়ার মতামতের কোনো দাম দেয়নি। মেয়েটা এখনো ছোট, মেয়েটা বুঝতে পারছে না কিছু। বুঝতে পারলে কখনো এই কাজে রাজি হতো না। মেয়েটাকে কিভাবে একা একা, রাবেয়ার কেমন কলিজা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। তরুর বাবা মারা গেছে সেদিন যেমন লেগেছিল, রাবেয়ার আজও তেমন লাগছে। আজকের পর তরুর বাবাও নেই, মাও থাকবে না। পাত্রপক্ষ থেকে মেহমান এসেছে 30 জন। বিয়ের সম্পূর্ণ খরচ তরুর চাচা করেছেন। ভাইয়েরা তো লক্ষ লক্ষ টাকার সম্পদ ভোগ করতে হলে একটু খরচাপাতি তো লাগবে, নয়তো লোকে চোখে ভালোভাবে হবে না। পাত্রের 2 বোন রাবেয়াকে সাজাতে লাগলো। রাবেয়ার কেমন হাসি পেল। এই বয়সে আবার সাজ, কেমন হাসির কথা। বিধবার শরীরে আজ বিয়ের লাল বেনারসি, আহারে জীবন। রাবেয়া কোনো মতে সাজানো হলো। আয়নায় নিজেকে দেখে রাবেয়া চোখ বন্ধ করে ফেললো। দম বন্ধ হয়ে আসছে তার। তরু কই? সকাল থেকে মেয়েকে দেখে না রাবেয়া। কাজে এলো বিয়ে পড়াতে। রাবেয়া কবুল বলতে বলা হচ্ছে। রাবেয়া আকুল হয়ে কাঁদছে আর বলছে, আমার তরু কই? আমার তরুরে ডাকেন, আমার মেয়ে না হলে আমি কবুল বলবো না। রাবেয়ার কান্না দেখে বিরক্ত হয়ে পাত্রের বোন বলল, এত নাটক কিসের? এখন বিয়ের দিন।
বিয়ের আগে মেয়ের জন্য এই আদর করেছিল, এত আদিক্ষেতা হলে বিয়েতে কোনো মত দিয়েছ? রাবেয়ার বুকে তীরের মতো বিদ্ধ কথাগুলো। তরুকে পাওয়া গেল না। রাবেয়া কাঁদতে কাঁদতে কবুল বলল। কি অদ্ভুত অনুভূতি! তরুর বাবার সাথে বিয়ের দিনও কবুল বলার সময় রাবেয়া কেঁদেছে, অথচ সেদিন আজকের মতো কষ্ট হয়নি রাবেয়ার। আজকে যেমন মনে হচ্ছে এই বুঝি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তার। তরু বসে আছে ফাইজানের রুমে। ফাইজান নিচে উঠানের প্যান্ডেলে মেহমানদের খাওয়ানো ওখানে ব্যস্ত। তরুকে সবার কাছ থেকে লুকাতে এখানে এনে বসিয়ে রেখেছে আমেনা, কেননা আলমগীরের ভয় রাবেয়া তরুকে দেখলে দুর্বল হয়ে পড়ে। আর এর চাইতে নিরাপদ জায়গা নেই, এখানে কেউ তরুকে খুঁজবে না। আমিনা তরুকে বলল, তরু তুই যদি চাস তোর মায়ের বিয়েটা সুন্দর করে হোক, ঝামেলা ছাড়া হোক, তাহলে এখানে বসে থাক কিছুক্ষণ, বের হবি না। তুই ওখানে থাকলে পাত্রপক্ষ নানা রকম কথা বলবে। তোর মায়ের সুখের সংসার সুখের করতে হলে তোকে এখানে লুকিয়ে থাকতে হবে কিছুক্ষণ। তরু চাচির কথা রাজি হয়। আমেনা তরুকে এখানে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দিল দরজায়। যাওয়ার সময় বলে গেল, আধ ঘন্টা 1 ঘন্টা পরে এসে দরজা খুলে দেবে। তোর মায়ের কবুল বলা পর্যন্ত তুই আড়ালে থাকিস। রাবেয়া বারবার নিজের ভাই বোনদের বলল তরুকে ওকে ডাকেন। কেউ অতটা আগ্রহ নিয়ে তরুকে খুঁজলো না, বরং সবাই খুশি হলো তরু না থাকায়। তরুকে দেখলে রাবেয়া কান্নাকাটি করে সিনকেট করবে। সবাই চায় সুন্দরভাবে সমাধান হোক। সত্যি সত্যি তরু ছাড়া সব কাজ হয়ে গেল। রাবেয়া শুধু পাগলের মতো তরু তরু করতে লাগলো। তরু অনেকক্ষণ ধরে বসে আছে, কেউ আসছে না। তরু কয়েকবার লতাকে ডাকলো, চাচাকে ডাকলো, কেউ শুনতে পেল না। বিয়ে বাড়ির এত চিৎকারের মধ্যে তরু দুর্বল আওয়াজ কারো কানে যায়নি। তরুর কেমন বুকের ভেতর পড়ছে, মাকে দেখতে ভীষণ ইচ্ছা করছে, অথচ পারছে না বের হতে এখান থেকে। মাকে কি আজ তরু একবার দেখতে পারবে না? বিদায়ের সময় রাবেয়া গলা ফাটিয়ে মেয়েকে ডাকতে লাগলো। ভাইজান অনেকক্ষণ ধরে মনে মনে তরুকে খুঁজছে, কিন্তু দেখছে না। কাউকে জিজ্ঞাসাও করতে পারছে না তরুর কথা। তরু মায়ের কান্না দেখে ভাইজানের বুকটা কেমন খালি খালি লাগতে লাগলো। রাবেয়া পাগলের মতো চিৎকার করছে। ছাদ থেকে তরু চিৎকার করতে কাঁদছে মাকে ডেকে, কিন্তু ভাগ্য ভীষণ নিষ্ঠুরা। আমিনা বলল না তরু কোথায়। সবাই রাবেয়াকে বলল, এরকম করিও না, মেয়েটা হয়তো মন খারাপ দেখে কোথাও নিরিবিলিতে বসে আছে, সব ঠিক হয়ে যাবে। এসব চিন্তা বাদ দিয়ে তুমি নতুন জীবনে চিন্তা করো। তরু কাঁদতে কাঁদতে জ্ঞান হারালো। মেহমানেরা সব বিদায় নেওয়ার পর ফাইজান দম ফেলার ফুসফুস পেল। লতার বাবা নিজেই ফাইজানকে সকালে বিনীতভাবে অনুরোধ করে বলল, বাবা আমাদের তো কেউ নেই তেমন, তুমি যদি আজকে একটু মেহমানের খাওয়া অন্যান্য সব কিছু দেখাশোনা করতে, বড় উপকার হতো আমাদের। তুমি ছাড়া নিজের লোক তো আর কেউ নেই। ফাইজান তাই সকাল থেকে ব্যস্ত ছিল। বিকালে এসে রুমে ঢুকলো। এই তালাটা আমিনার দেওয়া, একটা চাবি ফাইজানের কাছে, অন্যটা আমিনার কাছে। ভেতরে এসে ফাইজান চমকে ওঠে। তরু মাটিতে লুটিয়ে আছে অজ্ঞান হয়ে। তরু এখানে কেন? ফাইজান বুঝতে পারছে না। টেবিলের উপর থেকে পানি এনে তরুর চোখে ছিটিয়ে দিলে ফাইজান। তরুর জ্ঞান ফিরে আসলো। তরুকে তুলে বিছানায় শুইয়ে দিলে ফাইজান। হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে আছে তরুর। সকাল থেকে আকাশ অন্ধকার ছিল, সবাই ভয় ছিল বৃষ্টি যদি আসে। বৃষ্টি এলে বিকেলে মেহমান বিদায় হওয়ার পর। ফাইজান রুমের জানলা বন্ধ ছিল, দরজাটা খুলে রাখলো ফাইজান, কেউ এলে যাতে খারাপ কিছু না ভাবে। সরিষার তেলে বোতল এনে তরুর হাতে পায়ে মাসাজ করলো ফাইজান। কিছুক্ষণ পর তরুর যখন জ্ঞান ফিরল, তখন চারিদিকে অন্ধকার, বিদ্যুৎ নেই। তরু অন্ধকারে লাফিয়ে উঠে বসলো। ফাইজানের চেয়ারে বসা ছিল। মোবাইলের ফ্ল্যাশ অন করতে তরু ঘাবড়ে গেল ফাইজানকে দেখে। পরমুহূর্তে জিজ্ঞাসা করলো, আমার মা কই? ফাইজানের বুকটা ভারী হয়ে গেল এই প্রশ্ন শুনে। তরুর মা তরুকে পাগলের মতো খুঁজছে, অথচ মা মেয়ে কেউ কাউকে দেখলো না। তরু বিছানা থেকে দাপিয়ে নেমে বের হতে সেই মুহূর্তে ফাইজান বলল, আন্টি নেই। তরু নিয়ে গেছে ওনাকে। তরুর হাত পা কেমন জমে গেল, সেখানেই ধপাস করে বসে পড়লো তরু। নিঃশ্বাস বন্ধ হওয়ার যন্ত্রণা বুকে চেপে বলল, মা নেই। ফাইজান এগিয়ে এসে তরুর হাত ধরে বসে পড়লো ফ্লোরে। তারপর নরম স্বরে বলল, নিজেকে সামলাও তরু, তোমার নিজে অভিভাবক হতে হবে। তুমি সাহসী মেয়ে তরু, এভাবে ভেঙে পড়ো না। তরু 2 চোখ দিয়ে শ্রাবণের ধারা বইতে লাগলো। নিজেকে কেমন পাগল পাগল লাগছে তোর। মা নেই, মা চলে গেছে। এই বিশ্ব সংসার তরুর আর কেউ নেই আজ থেকে। তরুর বাবা নেই, মা নেই। তরু এতিম। ফুবিয়ে কেঁদে উঠলো তরু। ভাইজান কোনো কিছু পরোয়া না করে তরুর মাথা নিজের কাঁধে টেনে নিয়ে বলল, ভেঙে পড়ো না তরু, কে বলেছে তোমার কেউ নেই? তোমার মা আছেন, তোমার আমি আছি। তুমি চাও না তরু? তরু তুমি আমার, তুমি সবসময় তোমার পাশে আছি। ভয় পেও না তরু, মনে সাহস রেখো। তুমি নিজের চেয়েও আন্টির জীবনটা সুন্দর হোক। তোমার এই চোখের পানি দেখলে কি আন্টি ভালো থাকবেন? তুমি তো সাহসী তরু। সাহসী মেয়েরা সবসময় বুকে সাহস রেখে। তরু উঠে দাঁড়িয়েছে বসা থেকে। ফাইজান তরুর হাত চেপে ধরেছে। তরু আলগোভাবে হাত ছাড়িয়ে নিল। নরম সুরে বলল, আমার অন্য কাউকে ভাবতে হবে না, আপনারও ভাবতে হবে না। আমি তো ভাবতেই চাচ্ছি না তরু।
তোমার সব ভাবনা আমার করে নিতে চাচ্ছি, তাও করতে হবে না। আমি এভাবেই ভালো আছি। আমি তো ভালো নেই তরু। মনে করো আমি নিজে ভালো থাকার জন্য না হয় তোমার কে আমার করে চাইছি। তুমি ফিরিয়ে দিলেও আমি তোমাকে চাইবো। তরু মলিন হেসে বলল, করুণা দেখাচ্ছেন কেন এত? আমার বাবা নেই, মা নেই বলে আমি কারো করুণা হতে চাই না। তুমি না চাইতেও পারো, তুমি শক্ত মনের মানুষ। আমি তো শক্ত মনের মানুষ নই তরু। তুমি না হয় আমাকে একটু করুণা করো। করুণা করে হলো একটু আমার হো তরু। ভাইজান তরুর খুব কাছে এসে দাঁড়ালো। তরুর হাতটা নিজের বুকের বাঁ পাশে রেখে বলল, একটু করুণা করো তরু। করুণা করেই হলেও ভালোবাসো। তরু জবাব দিতে পারলো না, তবে আর দাঁড়ালো না সেখানে। নেমে গেল নিচে। বাড়িতে কেউ নেই, লোকজন তেমন একটা। তরুর মামার খাবারওয়ালা কেউ নেই। আশেপাশে বাড়ি দুই একজন মানুষ আসে। তরুকে দেখে একজন জিজ্ঞাসা করলো, কই ছিলি তুই? তোর মা তোরে এত খুঁজছে, কই গিয়ে লুকাইছিলি? তরু জবাব দিল না। কারো কথা জবাব দেওয়া বা কিছু বলার মানসিকতা সত্যি নেই তরুর। হাত পা সব কেমন অসাড় হয়ে যাচ্ছে। মাথার ভিতর ধপধপ করছে। সারাদিন না খাওয়া তরুর পেট মোচড় দিচ্ছে, অথচ বিষের মতো লাগছে সব কিছু। চাচিকে দেখল পাশের বাড়ির দুইজন মহিলার সাথে হাসাহাসি করছে। বৃষ্টিতে আটকে গেছে। বৃষ্টি কমলে সবাই বাড়ি যাবে। এখন সবাই ঘোষ গল্প। তরু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আমিনার দিকে। মনে মনে বলল, এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ আপনি চাচি। আপনাকে আমি কখনো ক্ষমা করব না। তারপর নিজের রুমে চলে গেল। ভাইজান বসে বসে তরুকে নিয়ে ভাবছে। কিছুক্ষণ পর আলমগীর এসে ভাইজানকে ডাকলো খেতে যাওয়ার জন্য। ভাইজান নিচে এসে দেখে সবাই আছে, তরু ছাড়া। তরুকে না দেখে ভাইজানের বুকের ভিতর কেমন খালি খালি লাগতে শুরু করলো। লজ্জা ত্যাগ করে বলল, তরু খেতে আসেনি। আমিনা বিরক্ত হয়ে বলল, আর বলিও না, সব নাটকবাজ। মায়ের বিয়ে দেওয়া নিয়ে জন্য কত লাফালাফি করছে এই মেয়ে, এখন সব নাটক দেখাচ্ছে। দরজা বন্ধ করে বসে আছে। খেতে ডাকছে লতা, ও খাবে না। কত বড় বেয়াদব মেয়ে চিন্তা করো। নিজেই গিয়ে তোমার রুমে লুকিয়ে বসেছিল, এখন আবার নাটক করতেছে। ভাইজান বলল, ভাবনার বিষয় হলো ও নিজে গিয়ে লুকায় গিয়ে, তাহলে ওরে বাইরে থেকে তালা দিল কে চাচি? যে ওরা তালা দিচ্ছে সে তো জানতো ভিতরে, তাহলে সে কেন তালা খুলে দিল না? আন্টি এত কান্না করছিল মেয়ের জন্য। কোনো মানুষের পক্ষে সম্ভব না এই কান্না অগ্রাহ্য করার। আমিনার এক নজর আলমগীরের দিকে তাকালো। আলমগীর হেসে বিগলিত হয়ে বলল, কে জানে বাবা, ও হয়তো ওর মামা খালা কাউরে দিয়ে এই কাজ করেছে। ভাইজান খেতে খেতে বলল, কিন্তু আমার রুমের চাবি তো আমার আর চাচি ছাড়া কারো কাছে নেই। আমিনার মুখ কালো হয়ে গেল। মুখ ভোতা করে বলল, আমার চাবিটা তো খুঁজেই পাই না সকাল থেকে। হয়তো তোর চুরি করে নিয়ে গেছে কোনো ফাঁকে। ভাইজান আর কথা বাড়ালো না, তবে এরা ভীষণ মিথ্যাবাদী আর স্বার্থপর তা বুঝে গেছে। বিছানায় পিঠ দিতে ভাইজান মনে পড়লো, তরু তো সকাল থেকে এখানে ছিল, তাহলে তো সারাদিন কিছু খায়নি। ঘড়ির রাত তখন 10:30। ভাইজান আশেপাশে কয়েকটা রেস্টুরেন্টে কল দিয়ে খাবার হোম ডেলিভারি দেওয়ার জন্য। প্রায় সব রেস্টুরেন্টের সার্ভিস ততক্ষণে ক্লোজ হয়ে গেছে। ভাইজান কল দিয়ে যাচ্ছে। বাইরে বৃষ্টি দেখে কেউ হোম ডেলিভারি দিতে আসতে চাইছে না। অগত্যা ভাইজান নিজে বের হলো। ঝড় জল মাথায় নিয়ে বের হলো তরুর জন্য খাবারের ব্যবস্থা করতে। ভাইজান খাবার নিয়ে ফিরলো তখন রাত প্রায় 12টা বেজে গেছে। বৃষ্টিতে কাকভেজা হয়ে ভাইজান এসেছে। তরু জানলা খুলে অন্ধকারে তাকিয়ে আছে বাইরের দিকে। হুট করে জানলায় ভাইজানের মুখ দেখে ভয়ে চমকে উঠলো তরু। তরু এলোমেলো ভাবনার মধ্যে নিয়ে ভাইজান এসে হাজির হওয়া ভয় পেল। এছাড়া ভাইজান ওই মুহূর্তে ওখানে কেন? ভিজে জবজবে হয়ে ভাইজান বলে, এই প্যাকেটটা নাও তরু। রাতে কিছু খাওনি তুমি, সারাদিন না খাওয়া। না খেয়ে থাকলে সকালে বিছানা থেকে ওঠার শক্তি পাবে না। এখন আন্টি নেই, কেউ তোমাকে ডেকে খাওয়াবে না। তরু বলল, আপনাকে কে বলেছে আমাকে এভাবে এখানে আসতে? তাহলে কিভাবে তোমার সাথে কথা বলতাম বলো? দরজা তো তুমি খুলতে না। তুমি না খেয়ে থাকলে ব্যাপারটা আমার সহ্য হতো না, অপরাধবোধে ভুগতাম। তরু বিষণ্ণ হয়ে বলল, তাহলে অপরাধবোধ থেকে মুক্তি পেতে আমাকে খাওয়াতে চাচ্ছেন? না তরু, ভালোবাসি বলে তোমার না খেয়ে থাকা আমাকে কষ্ট দেয়। ভালোবাসা না থাকলে তো অপরাধবোধের প্রশ্ন আসতো না। ভালোবাসা না থাকলে কি এত রাতে বের হয়ে যেতাম এই বৃষ্টির মধ্যে? তুমি আমাকে ভালোবাসতে হবে না, তবে আমি তোমাকে ভীষণ ভালোবাসি, এইটুকু তোমাকে আমি 1000বার বলবো। তরু কিছু বললো না। ভাইজান জানলা দিয়ে বিরিয়ানি প্যাকেটটা দিয়ে বলল, খেয়ে নিও তরু, তোমাকে নিজের জন্য ভালো থাকতে হবে। ভাইজান চলে যাওয়ার পর তরু উঠে গিয়ে খাবারের প্যাকেটটা নিল। বিরিয়ানি হালকা গরম আছে এখানে, ভালো করে পলিথিন দিয়ে মুড়ে রাখা। আচমকা তরু 2 চোখ ভিজে এলো। এতক্ষণ টের পেলে তার ভীষণ খিদে পেয়েছে। আস্তে আস্তে খেয়ে নিল তরু। খেতে খেতে চোখে পানি মুছতে লাগলো। মা কি এখন কি করছে কে জানে? মা নিশ্চয়ই তরুর জন্য কলিজা জ্বলে যাচ্ছে। আজ রাত তরু একা ঘুমাবে। এরপর থেকে সারা জীবনের জন্য তরু একা। তরু কেমন দম বন্ধ লাগছে। মনে হচ্ছে বিশাল বড় এক মরুভূমিতে তরু, কেউ নেই, শীতল ছায়া হয়ে। মাও নেই জীবনে এখন আর। সারা রাত তরু মায়ের জন্য কান্না
করে কাটালো। তরু জানে এখন থেকে জীবন এভাবেই চলবে, তবুও মায়ের জীবন সুখ আসুক। তরুকে নিয়ে আর কত কষ্ট করবেন, অন্যের জন্য নিজেকে তো আর শেষ করে দিচ্ছিল। এটা তো জীবন না, মায়ের তো এই জীবনটা পাওনা ছিল না, জীবনের কাছে মায়েরও কিছু সুখ পাওয়ার ছিল। তরু স্বার্থপর হয়ে নিজের কথাই ভাবতে পারেনি। আর যতই হোক মাকে কখনো কিছু বুঝতে দিবে না তরু। মা সুখী হোক, এটাই তরুর কামনা। পরদিন সকাল হলো তরুর নতুন প্রত্যাশা নিয়ে। নিজেকে নিজেই ভালো রাখতে হবে তরু, কাউকে বুঝতে দিতে হবে না তরুর কষ্ট হচ্ছে। নিজের কাছে এই নিজেই অঙ্গীকার তরুর। একটা নতুন সকাল, একটি নতুন গল্প, একটি আলো ঝলমলে, একটি মনের আঘাত দূর। গতকাল রাতে ক্ষতবিক্ষত তরুর নতুন করে জন্ম হলো যেন। তরু ঘর থেকে বের হয়ে স্কুলের সময় হওয়ার আগে গিয়ে ডাইনিং টেবিলে বসলো। লতা বসে বসে নাস্তা করছে। তরুকে এখানে দেখে কিছুটা অবাক হলো লতা। তরুর উপরে কিছুটা রাগ জন্মেছে লতার। গতকাল ফাইজান ভাই তরুকে নিয়ে কত চিন্তিত ছিল বলে লতার মনে হচ্ছিল, এই জন্য ভীষণ রাগ লাগছে লতার। তরু গলা ছাড়িয়ে ডেকে বলল, চাচি নাস্তা দিয়ে যান। আমিনা রান্নাঘরে বসে তরুকে গালাগাল দিচ্ছে। সকালে 2বার গিয়ে ডেকেছে এসেছে আমিনা তরুকে, তরু জবাব দেয়নি। সকালে নাস্তা বানানোর জন্য তরুকে ডেকেছে, এই মেয়ে তো বেয়াদব হলে মটকা মেরেছিল রুমের ভেতরে। তরু ডাক শুনে আমিনা হাত পা রেগে ফেটে যাচ্ছিল। হাতে যেন একটা পরোটা নিয়ে উঠে এলো ঘরে। তরু সামনে দিয়ে বলল, তোকে সকালে আমি কতবার ডেকেছি। তরু পা নাচাতে নাচাতে বললো, শুনতে পাইনি, ঘুমিয়েছিলাম। আমিনা নিজের রাগ সংবরণ করে বলল, আগামীকাল থেকে ফজরের নামাজের সময় উঠবি, নাস্তা বানিয়ে দুপুরে রান্না করে স্কুলে যাবি। তরু বলল, কেন? আমিনা বিস্মিত হলো তরুর প্রশ্ন শুনে। কেন বলেছে এই মেয়ে? ও জানে না কেন? আবারও কথা রিপিট করলো আমিনা। তরু লতার সামনে থেকে মাংসের বাটি ঝোলের বাটিটা টেনে নিজের সামনে এনে পরোটায় ডুবিয়ে বলল, না চাচি, সম্ভব না। আমার লেখাপড়ার ক্ষতি করে কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব না। এই বাড়ির মেয়ে কাজের লোক না, তোমার কাজ তুমি করবে, না পারলে কাজের লোক রাখবে। যেভাবে তোমরা কাজ হয় আমি করতে পারবো না। আমি তরু, রাবেয়া না। লতা বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল তরুর দিকে। আমিনা মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কি বলছে এই পুচকি মেয়ে? ওর সাহস তো এত ছিল না আমিনা সাথে এরকম ব্যবহার করে, অথচ তার মেয়ে কিনা। তরু পরোটা শেষ করে বলল, একটা পরোটা আমার না হয় চাচি আগামীকাল থেকে 3টা দিবা আমাকে। আর আবারও বলছি চাচি, তুমি যদি মনে করো আমার বাবা নেই মা নেই, আমার সাথে যেভাবে খুশি ব্যবহার করবে, তাহলে সেসব ভুলে যাও। আমার মা আমার পিছুটান ছিল, এখন আর আমার কোনো পিছুটান নেই। চাইলেও আমাকে কাজের মেয়ের মতো ব্যবহার করতে পারবে না তুমি। তরু চলে গেল নিজের রুমে। অনেক অনেক বছর পর আজ বুকের ভিতর একটু শান্তি শান্তি লাগছে তরু। ভিতর থাকলেও কখনো তরু এভাবে জবাব দিতে পারতো না। এরকম অসহায় জীবন আর কত মেনে নিবে তরু? গতকাল ঘটনার পর থেকে তরুর মাথায় একটা ব্যাপার খুব ভালোভাবে ঢুকে গেছে। এই দুনিয়া অসহায়ের পাশে কখনোই থাকে না। যে ঘুরে দাঁড়ায়, প্রতিবাদ করে, দুনিয়া তাকে বাহাবা দেখায় আর পাশে থাকে। তরু চলে যাওয়ার পর আমিনা কিছুক্ষণ স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে রইল। লতা নিজের কাছে খুব অবাক লাগছে তরুর ব্যবহারে। আমিনা লতাকে বলল, এবার কি হবে মা? হেসে আমিনা বলে, 20 দাঁত ভেঙে দিতে হবে সময় মতো। লতা বুঝতে পারল না। আমিনা সিদ্ধান্ত নিল আলমগীরকে ঘুম থেকে উঠলে দ্রুত সবটা জানাতে হবে। স্কুল থেকে ফিরে গোসল করে তরু ছাদে গেল। ফাইজান বের হবে লতাকে পড়ানো যাওয়ার জন্য। তরু নিজেই ফাইজানের রুমে গেল। হুট করে তরুকে দেখে ফাইজান ভীষণ অবাক হয়ে গেল। তরু এসেছে, দেহের প্রতিটা রক্তকণায় মিছিল শুরু হলো যেন তরুকে দেখে। কি সুন্দর শান্তি দিঘির মতো একটা মুখ, দেখলেই মনের সব চিন্তা ভাবনা যেন কর্পূরের মতো উড়ে যায়। ভালো লাগায় মনটা ভরে যায়। তরু বলল, আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। ও আচ্ছা, তুমি এসেছো, এতেই আমি খুশি। গত রাতে আমার ভীষণ খিদে ছিল জানেন, আপনি খাবার দিয়ে আসার পর টের পেলাম আমি ভীষণ ক্ষুধার্ত। তুমি কেমন আছো তরু? তোমাকে আজকে অন্যরকম লাগছে। কেমন লাগছে? আমি তো ভালোই আছি। তরু, মানুষ খুব বেশি যন্ত্রণায় থাকে, কিন্তু কাউকে বুঝতে দিতে চায় না তার কষ্ট, তখন এভাবেই করে। তোমার কথাবার্তা আজ খুব চঞ্চল মনে হচ্ছে, যেন তুমি আসলেই তুমি নেই, অন্য কেউ হওয়ার ভান করছো। সবার সামনে নিজেকে আনন্দিত, কেয়ারলেস, নির্বিঘ্ন প্রমাণ করতে চাইছো, কিন্তু পুরোটাই তোমার ভান। মনের দিক থেকে তুমি খুব মুষড়ে আছো। তরু চেয়ার টেনে বসলো, বিষণ্ণ হয়ে বলল, আমি কাজল পড়েছি দেখুন। আমি খুব কষ্টে থাকলে চোখে কাজল পড়ি, কি করবো বলুন? আমি আসলে খুব কষ্টে আছি বললে ভুল হবে। কষ্ট সাগরে হাবুডুবু করছি, মনে হচ্ছে বৃথা একটা জীবন আমার। আমার তো একটা সুন্দর ফ্যামিলি হতো, অথচ আমার জীবন হলো সবচেয়ে বেশি স্বর্ণ ছাড়া। ফাইজান তরুর সামনে হাঁটু গেড়ে বসলো।
তরুকে একটা হাত টেনে নিজের দুই হাতের মধ্যে নিয়ে বলল, তরু, আমাকে কি একটু বিশ্বাস করা যায় না? বিশ্বাস করো, আমার বাবা মা ভাই বোন সবাই মিলে জয়েন্ট ফ্যামিলি। আমি তোমাকে ভীষণ ভালো রাখবো। এই চোখের জলে মুছে যেতে দিব না কখনো, এই প্রতিজ্ঞা করলাম। তরুর বুকের ভিতর কেঁপে উঠলো, ষোড়শী বুকে কাঁপন ভাইজান টের পেল। কেউ কোনো কথা বলল না। তরুর চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। ভাইজানের হাতে সেই বিষণ্ণ বিকেলে তরু এক অচেনা অনুভূতি হলো। মনে হলো তরু আর একা নেই, কেউ একজন তো তার পাশে আছে, যার কাছে তরু ভীষণ স্পেশাল। এক রাশ ভালো লাগা নিয়ে তরু নেমে এলো। পড়ার টেবিলে বসে অপেক্ষা করছে লতা, এখনো ভাইজান আসবে। লতা নীল রঙের একটা 3 পিস পরছে, আজকে খুব হালকাভাবে সেজেছে। মনটা খুঁতখুত করছে, একটু ফাউন্ডেশন দিলে ভালো হতো মনে হয়। একবার ভাবলো উঠে গিয়ে দিয়ে আসবো, কিন্তু তার আগে ভাইজান এলো। লতার বুকের ভেতর একটা সুখের পাখি ডেকে উঠলো। ভাইজানকে আজকে ভীষণ প্রাণচাঞ্চল্য হয়ে কথা বলছে, কেমন যেন সব কিছুতে তার ভীষণ ভালো লাগছে। আজকে মনে হচ্ছে সে যেন কোনো সুখের সাগরে ভাসছে। লতা বলল, আপনাকে ভীষণ খুশি খুশি মনে হচ্ছে? আজ আমি সবচেয়ে বেশি খুশি। আজ যা পেয়েছি এই পৃথিবীতে কেউ তা পায়নি। আজ যে আমার জন্য, যে আজীবনের জন্য আমার মনে বাধা পড়ে গেছে। হিমালয় জয় করতে চাইতে কঠিন বন্ধুর পাহাড় আজ আমি জয় করতে পেরেছি। লতার মাথায় ঢুকলো না। ভাইজান মনে পড়লো, তরু বলেছে সেদিন লতা নাকি তাকে পছন্দ করে। ভাইজান মনে হলো এটাই সবচেয়ে ভালো সুযোগ লতাকে জানিয়ে দেওয়া। হাসতে হাসতে ভাইজান বলল, আমি একজনকে ভীষণ ভালোবাসি লতা, ভীষণ ভীষণ ভালোবাসি। সে বড় কঠিন মানুষ, আমার কাছে কখনো ধরা দিতে চায় না। বহু সাধনার পর আজ তাকে আমার করে পেয়েছি। লতার বুকের ভিতর ধক করে কেঁপে উঠল। লতার মনে হলো কেউ বুঝি তার বুকের ভেতর টান দিয়ে কলিজাটা তুলে বের করে নিয়ে এসেছে। হাসি মুখটা বিবর্ণ হয়ে গেল। মরে গেলেও বুঝি এত কষ্ট হয় না। লতার দম বন্ধ হয়ে আসছে। লতা দুম করে বলল, না না, আপনি কাউকে ভালোবাসতে পারেন না, কিছুতেই না। ভাইজান ভুরু কুচকে বলল। লতা আর বসলো না, দৌড়ে নিজের রুমে চলে গেল। ভাইজানও অপেক্ষা করলো না। আজ তার ভীষণ নির্ভার লাগছে। লতা বুঝতে পারছে না কি করবে। মনে হচ্ছে সব মিথ্যে, এরকম কিছু হয়নি, কখনো হতে পারে না। ভাইজান কখনো কাউকে ভালোবাসতে পারে না। লতা এত পরিকল্পনা করে ভাইজানকে বাড়িতে পর্যন্ত নিয়ে এসেছে, অথচ সে কিনা অন্য কাউকে ভালোবাসে। লতা সহ্য হচ্ছে না কিছুতেই। রাগে সারা শরীর জ্বলে পড়ে যাচ্ছে লতার। কে সেই মেয়ে? লতার ইচ্ছে করছে খুন করে ফেলে। সারা বিকেল লতা ভাবনা চিন্তা করতে লাগলো, বেঁচে থাকতে হলে সে ভাইজানকে অন্য কারো হাতে তুলে দেবে না। আমিনা লতার রুমের দরজায় নক করলো। লতা দরজা খুললো না। কয়েকবার নক করার পর লতা দরজা খুললো। বদ্ধ রুমে বসে লতা পরিকল্পনা করে ফেললো কিভাবে কি করবে। এখন শুধু সময়ের অপেক্ষা। ভাইজান নিজের মনে হচ্ছে সদ্য কৌশলে পা দেওয়া একজন, যার কিনা উত্তেজনার শেষ নেই। ইচ্ছে করছে এক ছুটে গিয়ে এক নজর তরুকে দেখে আসে, কিন্তু অনেক কষ্টে সেই ইচ্ছে দমন করলো ভাইজান। এই বয়সে ছেলে মানুষ মানায় না, তবুও মনটা ভীষণ ছেলে মানুষে করতে চায়। ভাইজান অপেক্ষা করতে লাগলো রাত হওয়ার জন্য। রাত হলে তরু আসবে খাবার নিয়ে। রাতে আমিনা খাবার বেড়ে তরুকে বলল, ভাইজানে খাবার দিয়ে আয়। কথাটা শুনে তরু কেমন যেন লজ্জা পেল। লজ্জা এসে ভিড় করলো অন্তর জুড়ে। লতা উঠে দাঁড়িয়ে বলল, মা, আমি নিয়ে যাচ্ছি, আমার একটা অঙ্ক করা আছে, সেটাও বুঝতে আসা লাগবে। আমিনা আর কথা বাড়ালো না, লতার হাতে প্লেটটা ধরিয়ে দিল। তরু তাকিয়ে রইল তৃষ্ণ দৃষ্টিতে। কি আশ্চর্য, মনের কি অদ্ভুত খেলা। লতা যে ভাইজানের প্রতি দুর্বল তা তো তরু আগের থেকে জানে, অথচ কখনো তো এরকম রাগ হয়নি বা হিংসে হয়নি। আজ কেন অন্তর জ্বলে পড়ে যাচ্ছে লতার উপর যাচ্ছে দেখে। কিসের এত জোর মনের ভাইজানের উপর? 24 ঘন্টা হয়নি মন দেওয়া না, অথচ মন এখনই কেমন খবরদারি করছে। তরু খেতে বসলো, 2 চোখ বারবার ভিজে উঠছে। মা কি করছে এখন? মা কি খেয়েছে? মায়ের কি তরুকে মনে পড়ছে? আহা মা গো, কত দূরে মা এখন। তরুকে কলিজার ভিতরে গেঁথে রাখতে যেই মা, সেই মা এখন কোথায়, কি করছে? তরু চোখ মুছে নিল। নিজেকে নিজেই বলল, না, কাঁদবে না, কোনো কাঁদবি না। আমি তো ভালো তো চেয়েছি এরকম, মা ভালো থাকুক। আমার চোখের পানি মায়ের সুখের পথে বাধা যাতে না হয়। আমি না তরুর দিকে তাকিয়ে রইল। কি অদ্ভুত, একটা বার মার জন্য কাঁদছে না, একটা বার মায়ের সাথে কথা বলতে চাচ্ছে না। পাথর নাকি মেয়ে? এই মেয়ে মায়ের মতো সোজা না, একে সাহায্য করা এতটা সোজা হবে না। ভাইজান লাফিয়ে উঠে দরজা নক করা শুনি দরজা খুললেই বলো, তুমি? বাকি কথা শেষ করতে পারলো না। যতটা উৎসাহ নিয়ে দরজা খুঁজে ততটা হতাশ হলো লতাকে দেখে। লতা ভুরু কুচকে তাকালো ফাইজানের দিকে। লতা খাবার রেখে চেয়ারে টেনে বসলো। ফাইজান গম্ভীর হয়ে বলল, তুমি যাও, আমার খেতে দেরি হবে, সকালে নিলে হবে এটা বাসন। লতা তবুও বসে রইল।
ভাইজানের অস্বস্তি হচ্ছে ভীষণ। লতা বসে বসে হিসাব মেলাচ্ছে। লেখাপড়ার মাথা যদিও কিছুটা খারাপ, কিন্তু কুটবুদ্ধিতে কম না। লতার মন বলছে ভাইজান তরুকে ভালোবাসে, নয়তো যেমন হাসি মুখে দরজা খুললো লতাকে দেখে সেই হাসি মিলিয়ে গেল কেন। ভাইজান বিরক্ত হয়ে বলল, লতা অযথা কোনো বসে আছে, যাও নিচে যাও, আমার পড়া আছে। লতা উঠে নিচে চলে গেল। তরু দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন লতা নেমে আসবে। অনেকক্ষণ পর লতাকে আসতে দেখে কে জানে কোনো তরু ভীষণ রাগ হলো। ইচ্ছে করছে গিয়ে দুটো দেয় দুই গেলে, কিন্তু নিজেকে সামলে তরু। লতা তরুকে দেখে হেসে বলল, জানিস তরু, আজকে আমি ভীষণ খুশি। তরু কিছু বলল না, কিছু জানতেও চাইল না। লতা নিজের থেকে বলল, ভাইজান স্যারকে নিয়ে দেখতে থাকা স্বপ্ন আমার সত্যি হতে আর বেশি দেরি নেই। তরুর মুখটা গম্ভীর হয়ে গেল মুহূর্তে। কিছু না বলে তরু নিজের রুমে ঢুকলো। লতার কথাও যদি তরুর বিশ্বাস হচ্ছে না, তবুও মনটা কেমন খচখচ করতে লাগলো। বেয়াদব লতা ভালোবাসার ঘরে আগুন লাগাতে চাইছে নিশ্চয়। তরু ফিক করে হেসে ফেললো নিজে নিজে। মনে মনে বললো, আমাকে এতটা গাধা ভাবিস না লতা, তোর চালাকি আমি বুঝি। রাতে তরু ঘুম ভেঙে গেল হঠাৎ। কেমন অস্থির লাগছে তরুর, বুক ভেঙে কান্না আসছে। কে জানে কেন নিজেকে ভীষণ নিঃস্ব মনে হচ্ছে। বিছানায় উঠে বসলো তরু, তারপর নেমে গিয়ে রুমের লাইটটা অন করলো। লাইট অন করতে নজরে এলো দরজার সামনে একটা পার্পেল কালারের খাম। তরু খামটা খুললো, ভেতরে একটা চিঠি, ভাইজানের চিঠি। চিঠি লেখা, ভালোবাসি তরু, তোমাকে ভীষণ ভালোবাসি। মাঝরাতে এই ছোট্ট চিঠিটা তরুর মনটা ভালো করে দিল। যেই মন খারাপ নিয়ে তরু ঘুম থেকে উঠছে, ঘুমাতে গেলে তার চাইতে হাজার গুণ আনন্দ নিয়ে। ব্যাং ডাকছে অনেক ধরে। রাবেয়া বসে আছে শাশুড়ির রুমে। রাবেয়ার শাশুড়ি সালিয়া বেগম রাবেয়াকে শুকনো সুপারি দিয়ে বলল, বউ একদম চিকন চিকন কইরা কুচি করবা। আমি আবার একেবারে চিকন সুপারি না খাইলে খাইতে পারি না। আমার খাটের তলায় বস্তা শুকনা সুপারি আছে। প্রত্যেকদিন আমার পানদানে এই কৌটায় এক কৌটা সুপারি রাইখা দিবা, বুঝলা? আর জানি বলা না লাগে। রাবেয়া মাথা নাড়ল। সালিয়া বেগম রাবেয়াকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো, তারপর বলল, আমার ছেলের লগে কোনো কিছু নিয়ে ঘ্যান ঘ্যান করবা না। আগের পক্ষে বাচ্চার লগে কোনো সময় হিংসে রেশারেশি করবা না। ওগো জানি কোনো অযত্ন না হয়। আর একটা কথা, আমার পোলা কইলেও তোমার আগের ঘরের মাইয়ারে এই বাড়িতে আনবা না। এটা হোটেল না, এতিমখানাও না, বুঝেছো? রাবেয়ার চোখ ভিজে উঠলো মুহূর্তে। কি বলেছে উনি? তরু আসবে না এখানে, কিন্তু রাবেয়ার ভাই তো বলেছে এরা তরুকে এখানে থাকতে দিবে। সালেহা বেগম বললেন, মুখে এরকম ভোতা কইরে রাখবা, হাসি খুশি থাকবা সর্বক্ষণ। আর শুনো, কথায় কথায় আমার পোলারে নিয়া দরজায় খিল দিবা না। দিনের বেলা তো না, এসব বেহায়াপনা আমি বরদাস্ত করতে পারি না। রাবেয়া হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। এক আমিনার হাত থেকে রক্ষা পেয়ে রাবেয়া বুঝে আর এক আমিনার হাতে এসে পড়েছে। রাবেয়ার চোখের পানি লুকিয়ে মুছে ফেললো। মেয়েটা কেমন আছে কে জানে, একটা বারও কথা হয়নি মেয়ের সাথে। আর গতকাল তার তো দেখেইনি। যেই মেয়েকে বুকে নিয়ে জীবন পার করে দিবে ভেবেছিল, সেই মেয়ে আজ কোথায়? ভাগ্যের এত নির্মম হয় কেন মাঝে মাঝে? দুপুরে খেতে বসেছে। রাবেয়ার স্বামী নজরুল বলল, আমাদের তো বাড়ি খালি, তরু না হয় এখানে নিয়ে আসি, তাহলে তোমারও আর মন খারাপ হবে না, তরু ভালো থাকবে। রাবেয়ার মুখটা উজ্জ্বল হয়ে গেল মুহূর্তে, কিন্তু পর মুহূর্তে মনে পড়ে গেল শাশুড়ির কথা। সালেহার ছোট মেয়ে নাজমা বলল, কি কন ভাইজান, আপনার মাথা কি পুরো হয়ে গেছে? ওই মেয়ে কি আমাগো রক্ত নাকি? তাছাড়া মেয়ে তো ছোট না, এরকম উঠতি বয়সের একটা মাইয়াকে পরিচয় দিয়ে এখানে রাখবেন? বাড়িতে তো বেটা মানুষের অভাব নেই। রাবেয়ার বুক মোচড় দিয়ে উঠল। এরা এত পাষাণ কেন, এত নিষ্ঠুর, কিভাবে কথা বলতে পারছে এসব? তরুর ঘুমন্ত মুখটা ভেসে উঠল রাবেয়ার চোখে। আহারে সোনা বাচ্চা, আজ মা কই, তুই কই, কেন করলি এরকম? রাবেয়া ভেবে পায় না, চোখের পানি। রাবেয়া খেতে পারে না। আর নজরুল বলল, তোকে বেশি কথা বলতে বলছি আমি? আমার ঘরে কি মানুষ নেই? বাড়িতে পুরুষ মানুষ আছে তো কি হয়েছে? এই জন্য কি এই বাড়িতে আর কোনো মেয়েরা থাকে না? তোর মেয়ে থাকে না? নাজমা রেগে ফেটে পড়লো, যেন অগ্নিশর্মা হয়ে বলল, কি কইলেন ভাইজান? আপনি আমার মাইয়ারে খোটা দিলেন, এক রাত না যাইতে পর হয়ে গেলেন। আপনি এরকম কেন? মা দেখেছেন আপনি? সালিয়া রাবেয়ার দিকে তাকিয়ে আছে। তার মাথা মোটা ছেলেটা যে এরকম কিছু করে ফেলবে তা তিনি জানেন, এজন্য আগেই রাবেয়াকে শাসিয়েছে। কিন্তু এই মেয়ে তো কিছুই বলছে না, এক রাতে ছেলের মাথা খেয়ে ফেললো। বিকেলে সালিয়া রাবেয়াকে বলল তার মাথায় তেল দিয়ে দেওয়ার জন্য। রাবেয়া তেল নিয়ে বসলো। সালিয়া তরুর প্রসঙ্গে কিচ্ছু বলল না। রাবেয়া স্বস্তি পেল। রাতটা কাটলো একটা অন্যরকম সুখ স্বপ্ন নিয়ে। দীর্ঘদিন পর কারো গভীর ভালোবাসা, তীব্র আদর, সুখের সাথে সাথে মনের কোণে তবুও একটা চাপা কষ্ট লুকিয়ে থাকলো। একটা মানুষকে একজন
কে মানুষ উৎসর্গ করে থাকে, অথচ রাবেয়ার তো তা হলো না। নজরুল বুঝতে পারলো রাবেয়ার জড়তা কোথায়। গভীর আদর দিয়ে বলল, আল্লাহর আদেশ মেনে শরীয়ত সম্মতভাবে আমাদের বিয়ে হয়েছে রাবেয়া। গত পরশু পর্যন্ত তোমার প্রাক্তন স্বামী তোমার জীবনে সব কল্পনা জুড়ে থাকতো, সেটাই স্বাভাবিক। কিন্তু এখন আমরা যেই বর্তমানে আছি সেখান থেকে আমরা মনোজগতে, তুমি আছো শুধু, আর তোমার মনে আমি থাকবো। এর বাইরে অন্য কাউকে তুমি হয়তো মনে করতে পারবে না, কিন্তু তাকে জীবনের সব কিছু ভেবে রেখো না, তাহলে তো মনের প্রতি আমার প্রতি জুলুম হবে। আমি জানি সব কিছু ভুলে যাওয়া যায় না, কিন্তু সেই সব স্মৃতিকে মনের একপাশে রেখে আমরা যদি আমাদের নতুন জীবন, নতুন জার্নিটা দুজনে সুখ দুঃখ ভাগাভাগি করে এগিয়ে যেতে পারি, তবে আমরা কখনো একে অপরের আপন হতে পারবো না। আপনাকে একটু ভালোবেসে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসবো। এরপর আর রাবেয়া কিছু বলার থাকতে পারে না। পরদিন স্কুল যাওয়ার সময় ফাইজান পথে গিয়ে দাঁড়ালো। লতা আর তরু দুজনে রওনা দিল। ফাইজান দূর থেকে তরুকে দেখলো, এক নজর দেখে চলে গেল। স্কুল থেকে ফিরে তরু দেখে নজরুল এসেছে। তরু আঙ্কেল বলে ডাকলো নজরুলকে। মায়ের স্বামী হলো কেন জানি বাবা বলতে পারলো না। নজরুল ভালো মন্দ জিজ্ঞাসা বলল, তরু আমি তোমাকে নিতে এসেছি। তোমার মা তোমার জন্য ভীষণ মন খারাপ করে বসে আছে। আমি তোমার মাকে বলিনি আমি যে তোমাকে নিতে এসেছি। চলো গিয়ে তোমার মাকে একটা সারপ্রাইজ দেবো। তরুর কেমন আনন্দ লাগছে শুনে, কিন্তু হুট করে মনে পড়ে ফাইজানের কথা। ফাইজান বাসায় নেই, তরুর কাছে মোবাইলও নেই, ফাইজানের ফোন নম্বরও জানা নেই। এত দোটানায় তরু কখনো পড়েনি। নজরুল বলল, তৈরি হয়ে না তরু। তরু কথা বলার না, তৈরি হয়ে নিজের জামা কাপড় আর বই খাতা নিল। ভালোবাসার জোর থাকলেও তরুর বের হয়ে ফাইজান ভালোবাসা আরও বাড়বে। রাবেয়া আজও সালেহার চুলে তেল দিচ্ছে। তরু আস্তেই করে পেছনে দাঁড়িয়ে বলল, মা। রাবেয়া পেছনে তাকে চমকে উঠল। তরু এসেছে। রাবেয়ার পুরো দুনিয়া খুশিতে ভরে উঠল। মা মেয়ের মিলন দেখে নজরুলের মনটা ভরে গেল, বিষয়ে গেল সালেহার মন। এই জন্যই ছেলেদের বিয়েতে তেমন একটা আগ্রহ ছিল না সালেহার। ইচ্ছে ছিল ছোট্ট মেয়েটাকে নিজের কাছে রেখে দিবে, ছেলেকে আর বিয়ে করাবেন না। পরের বাড়ির মেয়ে এসে সংসার দখল করবে, সংসারে রাজত্ব করবে, এটা সালেহার ভালো লাগে না। এর চাইতে নিজের ছোট মেয়ে নাজমা এখানে থাকবে, রান্না বান্না করবে, এটাই ভালো ছিল। কিন্তু ছেলে কেন জানি না হঠাৎ করে বিয়ে করার সিদ্ধান্ত নিল। সালেহার থু শব্দ করে একদলা থুতু নিক্ষেপ করলো। বেটা মানুষ মরার আগের দিনেও বিয়ে করতে চায়, এটাই চরম সত্যি। রাবেয়া তরুকে বলল, ওনাকে সালাম করো, উনি তোর দাদি। তরু কখনো দাদা দাদি পায়নি। সালেহার সালাম করতে সালেহার মুখ ভোতা করে সেখান থেকে চলে গেল। নজরুলের ভীষণ খারাপ লাগলো। মা কেন এরকম, নজরুল বুঝতে পারছে না। মা বুঝতে পারছে না নজরুল একজন সুস্থ স্বাভাবিক মানব, তার এখনও জীবনে আর একটা বাকি। আর জীবনসঙ্গী ছাড়া নজরুল চলতে পারতো না। একজন জীবনসঙ্গী তো শুধু বেড পার্টনার তো না, লাইফ পার্টনারও। শুধু সে রাতের বেলায় দরকার তো না। একজন জীবনসঙ্গী থাকা মানে একটা নির্ভরশীল থাকা, একটা স্বস্তির নিঃশ্বাস নেওয়া মানুষ থাকা, অন্ধকারের আলো জ্বেলে দেওয়া মানুষ থাকা। অথচ মা কিছুতেই বুঝতে চায় না। নজরুল বলল, রাবু তরুকে খেতে দাও, ও সম্ভবত এখনো খাবার খায়নি। স্কুল থেকে ফিরতেই তো আমি নিয়ে এলাম, পথে কিছু খেতে চাইলো না। রাবেয়া তরুকে নিয়ে ডাইনিং রুমে গেল। এই প্রথম রাবেয়ার মনে হলো বিয়ে খুব একটা খারাপ হয়নি। এই যে নিজেই মেয়েকে খেতে দিতে এসেছে, তা কি এতগুলো বছর সম্ভব ছিল রাবেয়ার পক্ষে? আমিনার দিকে তাকিয়ে থাকা লাগতো, অথচ এখন কেন জানি না সব কর্তৃত্ব রাবেয়ার। সালেহা যতই হম্বিতম্বি করুক ছেলের পেছনে, দিন শেষে রাবেয়াই সব। রাবেয়া তরুকে ভাত বেড়ে দিল। প্লেটে গরুর কলিজা ভুনা মাংস, সেদ্ধ ডিম। তরু মাকে দেখেছে। রাবেয়া কিছুক্ষণ পরপর চোখের পানি মুছতে। তরু খেতে বসলো। তার আসলেই খিদে পেয়েছে। খেতে খেতে তরু বলল, তুমি কেমন আছো মা? রাবেয়া একটু চমকালো মেয়ের কথা শুনে, তারপর মুচকে এসে বলল, এই যে তুই আমার কাছে আসিস, এখন আমি সবচেয়ে বেশি ভালো আছি। তুই কিন্তু আমার সাথে থাকবি এখানে তরু। এখন থেকে ওই বাড়িতে আর যেতে হবে না, এখানে তোর কেউ নেই। তরু মুচকে এসে বলল, তা কি করে হয়? ওটা আমার বাড়ি, আমার বাবার বাড়ি। ওই বাড়ির সাথে আমার রক্তের সম্পর্ক, আমার জন্মের সম্পর্ক। এত তাড়াতাড়ি কি সম্পর্ক চুকিয়ে দেওয়া যায়? রাবেয়া অবাক হলো, বলল, কি বললি তুই তরু? তুই আমার কাছে থাকবি না? মাঝে মাঝে বেড়াতে আসবে মা, কিন্তু একেবারে থেকে যাওয়া সম্ভব না। আমার বাবার বাড়ি ছেড়ে কিভাবে থাকবো মা? আমার বাবা যে, আমি ছাড়া আর কেউ নেই এই দুনিয়া, আর শুধু তার তরু আছে। তরুই তো বাবার বাড়িতে থাকতে হবে যতদিন সম্ভব, তা না হলে যে আমার বাবার নামটাও বিলীন হয়ে যাবে ওই বাড়িতে। রাবেয়ার মুখটা অন্ধকার হয়ে গেল। প্রাক্তন স্বামীর কথা মনে পড়ে গেল। কেন মনে পড়েছে? মেয়েটা যে স্বামীরই অংশ। তরু ঠিক বলেছে। তরু
মাধ্যমে তো ওর বাবার নাম বেঁচে থাকবে। কিন্তু তরু কি একা বাবার মেয়ে? এতগুলো বছর বুকে আগলে লেগে রেখেছে রাবেয়া মেয়েকে, তার কি কোনো অধিকার নেই? মেয়ে তার কথা ভাবছে না, রাবেয়া মন খারাপ হয়ে গেল। নজরুল ঘরে গিয়ে দেখে সালেহা থমথমে মুখে সেখানে গিয়ে বলল, তুই কি শুরু করলি? ওই মেয়েরা এইখানে আইনা উঠাইলি কেন তুই? ওই মেয়ে কি মা? মেয়েটার সুন্দর একটা নাম আছে, তরু ওর নাম। আরে রাখ তরু মরু, ওই মাইয়া এখানে আসতে কেন? এখন থেকে এখানেই থাকবে মা, তাই নিয়ে এসেছি। আমি নিজে গিয়ে নিয়ে এসেছি। ওখানে ওর মা নেই, বাবা নেই, তো হারিয়ে গেছে অনেক আগে। রাবেয়াও এখানে মেয়েকে ছাড়া ভালো লাগবে না, মন টিকবে না। কি দরকার মা আমি দুজনের কষ্ট পাওয়ার? ভালো করছি না মা? কিসের ভালো? দিন দিন কি তোর আক্কেল কমতেছে? একটা মানুষের খরচ কি কম? তুই কি কিছুই বুঝিস না? ওইটা ওই মেয়ের বাপের বাড়ি, এইটা ওর কার বাড়ি? এটা ওর মায়ের বাড়ি মা। সালেহা হতবাক হয়ে গেল শুনে। কাল আসতে না আসতে আজকে এই মেয়েটা ওই মেয়ের বাড়ি নাকি? ছেলে কি বিয়ে করে পুরো পাগল হয়ে গেছে? সালেহা বলে, কি বললি তুই? এটা কি রাবেয়ার বাড়ি? হ্যাঁ মা, আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়ি আর বাজারের 2 কাটা দোকান আমি রাবেয়ার নামে লিখে দেবো। ওর তো ভাগ্যটাই খারাপ, যাতে আমি মারা গেলে ওকে আবার আগের বাড়ির মতো মানুষের লাথি উষ্টা খেয়ে না পড়ে থাকতে হয়। আমার মেয়ে দুজন যে তার সৎ মাকে আজীবন দেখতে পাবে তার কোনো নিশ্চয়তা নেই। আমার ভাইয়েরা যে রাবেয়াকে বের করে দিবে না সেই নিশ্চয়তা নেই। একটা মানুষ জীবন আজীবন একই রকম কষ্টে কাটবে কেন বলো তো? তুই তোর বউয়ের নামে বাড়ি ঘর লিখে দিবি? তুই কি পাগল হয়েছিস নাকি নজরুল? ভাইয়ের বউয়ের নামে কেউ জায়গা জমি লিখে দেয়? বিয়ে হয়েছে 2 দিন মাত্র। নজরুল হেসে বলল, রাগ করো মা। না মা, তোমার নামেও কিন্তু আমার বাপে অনেক জায়গা জমি কিনেছে, যেগুলো আয় এখনো তোমার দখলে আছে। আমার বউ 2 দিন হয়েছে আসছে দেখে সে কি বউ না? কবুল বলার সাথে সাথে রাবে আমার মানুষ হয়ে গেছে মা, আজীবনের জন্য। রাবেয়া যদি প্রতারণা করে তো জবাব সে আল্লাহর কাছে দিবি। আমি আল্লাহ বলতে পারবো না, আমি আমার দিক থেকে কোনো কমতি রাখি না। সালেহা কি বলবে ভেবে পেল না। ছেলের মাথা যে পুরোপুরি খারাপ হয়ে গেছে বুঝতে পারলো সে। মনে মনে বলল, এই পেতনি তো ভালো করে আছাড় করেছে আমার মেয়েকে, ছেলেকে। এই পেতনি তাড়ানোর ওষুধ আমার জানা আছে। কেয়া পাতার নৌকো 2য় পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই গল্পটা অনেকদিন পরে দিলাম। সম্পূর্ণ গল্পটা শুনতে প্লে লিস্টে চেক করবেন। কেয়া পাতার নৌকো বলে সার্চ করবেন, আমার প্লে লিস্টে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।